ক্লাসে যারা যারা জয়েন আসছো তারা একটু কমেন্ট করে দিও। ওকে, ওকে, একটু কমেন্ট করে দাও যারা যারা ক্লাসে আসো। ক্লাস শুরু করে দিচ্ছি। ওকে, সো এক স্টুডেন্টের এই নিঃশ্বাস এবং প্রশ্বাস নিয়ন্ত্রণ নিয়ে একটু সমস্যা ছিল, তো আজকে আমরা ক্লাসটা এই নিঃশ্বাস এবং প্রশ্বাস নিয়ন্ত্রণ নিয়ে নেব। ঠিক আছে, তো খেয়াল করো, নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ তো বেসিক্যালি যে কোনো ধরনের নিয়ন্ত্রণ হয় আমাদের মস্তিষ্ক দ্বারা, রাইট? এবং মস্তিষ্ক কিসের মাধ্যমে নিয়ন্ত্রণ করে? আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র দ্বারা। তাহলে খেয়াল করো, তো এই নিয়ন্ত্রণটা বা নিঃশ্বাস প্রশ্বাসের যে নিয়ন্ত্রণটা, সেই নিয়ন্ত্রণটা মূলত আমাদের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে আমরা লিখলাম মস্তিষ্ক। আচ্ছা, মস্তিষ্ক কিসের মাধ্যমে নিয়ন্ত্রণ করে? স্নায়ুতন্ত্রের মাধ্যমে। লিখলাম স্নায়ুতন্ত্র। অর্থাৎ মস্তিষ্ক স্নায়ুতন্ত্রকে স্টিমুলেশন দেয়, দেন স্নায়ুতন্ত্র সেই স্টিমুলেশন অনুসারে কাজ করে। কি কাজ করে বা কোথায় কাজ করে? বিভিন্ন মাসেল বা পেশিতে কাজ করে। তাহলে লিখলাম পেশি বা মাসেল। ওকে, তারপর এই মাসেল গুলা কি হয়, মানে মাসেল তার কাজ কিভাবে প্রকাশ করে? মাসেল বা পেশি সংকোচনের মাধ্যমে। তাহলে পেশি কি হয়? সংকোচন হয়, এবং এই সংকোচনের মাধ্যমে সে কাজ করে এবং বোঝায় যে না, ব্রেন আমাদের যে স্টিমুলেশনটা দিছে সেই স্টিমুলেশন অনুসারে আমরা কাজ করছি। ক্লিয়ার? মনে রাখবা, প্রত্যেকটা কাজের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ স্টিমুলেশন আসবে এবং সেই স্টিমুলেশনটা অফ করার জন্য যে জায়গায় স্টিমুলেশন দেওয়া হয়েছে সেখান থেকে একটা ইম্পালস অপোজিট ব্রেনের দিকে চলে যাবে বা মানে অপোজিট দিকে চলে যাবে। অর্থাৎ ধরো এ থেকে বি তে একটা স্টিমুলেশন গেছে, কিসের জন্য? মানে একটা ধনাত্মক স্টিমুলেশন গেছে, কিসের জন্য? বিটা কাজ করার জন্য। তো যখন বি কাজ শেষ হয়ে যাবে তখন এই বি থেকে একটা স্টিমুলেশন কোথায়? আবার এ তে যাবে। গেলে কি হবে? এই এ স্টিমুলেশনটা বন্ধ করে দেবে। তার মানে এ হচ্ছে সাপোজ ধরো একটা মস্তিষ্কের কোনো পার্ট বা একটা স্নায়ুতন্ত্র, আর বি হচ্ছে কোনো একটা মাসেল। তাহলে স্নায়ুতন্ত্র থেকে একটা স্টিমুলেশন মাসেলে গেল, কি স্টিমুলেশন? ধরো ধনাত্মক স্টিমুলেশন গেল। তার মানে কি? মাসেলটা সংকোচন হবে। তো যখন এটা সংকোচন হয়ে গেল বা এটা কাজ করে ফেললো, তখন কি হবে? তখন এখান থেকে একটি স্টিমুলেশন আবার এতে বা স্নায়ুতন্ত্রে ফিরে আসবে। এই স্টিমুলেশন হচ্ছে ঋণাত্মক স্টিমুলেশন। অর্থাৎ এই স্টিমুলেশনটা যখন এতে যাবে তখন এ কি করবে? এই ধনাত্মক স্টিমুলেশন দেওয়া বন্ধ করে দেবে। বুঝলাম? তো তখন কি? এই বীর সংকোচন হওয়া বন্ধ হয়ে যাবে, তখন কি? সেটা আবার আগের অবস্থানে ফিরে যাবে, অর্থাৎ প্রসারণ ঘটবে। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে মূল একটা বেসিক কথা। তো দেখো, তার মানে
শুধুমাত্র যদি আমরা একটা মাসেলকে সংকোচন করতে যাই বা মাসেলকে কাজ করাতে যাই, তাহলে শুধুমাত্র কিন্তু এই ধনাত্মক স্টিমুলেশন না, এই মাসেল থেকে একটা ঋণাত্মক স্টিমুলেশনও কই যাবে, স্নায়ুতন্ত্রে যাবে। ক্লিয়ার? আচ্ছা, ওকে। যদি এটা ক্লিয়ার হয় তাহলে আমরা এখন দেখব যে মস্তিষ্কের কোন অংশটা প্রশ্বাস এবং নিঃশ্বাসের নিয়ন্ত্রণ হিসেবে কাজ করে। দুইটা অংশ আছে মস্তিষ্কের, একটা হচ্ছে মেডুলা এবং আরেকটা হচ্ছে পন্স। একটা হচ্ছে মেডুলা, আরেকটা কি পন্স। ঠিক আছে? আচ্ছা, আমি একটা কাজ করি, একটু সিরিয়ালি লিখি, তাহলে তোমাদের জন্য বেটার হবে। উপরে হচ্ছে পন্স, নিচে হচ্ছে মেডুলা। ওকে, উপরে হচ্ছে পন্স, নিচে হচ্ছে কি মেডুলা। হ্যাঁ, মস্তিষ্কে। তার মানে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে মস্তিষ্কে কয়টা অংশ কাজ করে? দুইটা অংশ কাজ করে, একটা হচ্ছে পন্স, আরেকটা হচ্ছে মেডুলা। ওকে, স্নায়ুতন্ত্রে চলে যাই। স্নায়ুতন্ত্রে মূলত 3 ধরনের স্নায়ু আমাদের এখানে কাজ করে। কয় ধরনের স্নায়ু? মোট 3 ধরনের স্নায়ু আমাদের এখানে কাজ করে। একটা হচ্ছে ফ্রেনিক নার্ভ। কি নার্ভ? ফ্রেনিক নার্ভ। কি নার্ভ? ফ্রেনিক নার্ভ। একটা হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ, আর একটা হচ্ছে ভেগাস নার্ভ। ওকে, তো যেহেতু আমরা বললাম যে এ স্নায়ুতন্ত্র বি তে একটা স্টিমুলেশন দেবে, আর বি কি করবে, এতে একটা স্টিমুলেশন দেবে, ঋণাত্মক স্টিমুলেশন, যার কারণে এর ধনাত্মক স্টিমুলেশন দেওয়াটা বন্ধ হয়। রাইট? সো মনে রাখবা, ফ্রেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভ এই দুটো হচ্ছে ধনাত্মক স্টিমুলেশন দেয়। কাকে? মাসেলকে। আর ভেগাস নার্ভ কি করে? ভেগাস নার্ভটা হচ্ছে ঋণাত্মক স্টিমুলেশন দেয়। কাকে? পেশি থেকে স্নায়ুতন্ত্রে। তার মানে মনে রাখবা, ফ্রেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভ স্নায়ুতন্ত্র থেকে মাসেলের স্টিমুলেশন দেয়, আর ভেগাস নার্ভটা কি করে? মাসেল থেকে স্নায়ুতন্ত্রে বা ব্রেনের দিকে যায়। বুঝলাম ব্যাপারটা? ভাই, এই ব্যাপারটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আমরা সামনের দিকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটার কারণ, সেটার বুঝতে গেলে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে ওকে, তো এবার খেয়াল করো, তাহলে ফ্রেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভ কি ধনাত্মক স্টিমুলেশন দেয়, আর ভেগাস নার্ভ কি করে? ঋণাত্মক স্টিমুলেশন দেয়। ক্লিয়ার? আমি একবারে বেসিক থেকে বুঝিয়ে দিতেছি, যাতে করে তোমাদের এই টপিক থেকে কোনো প্রকার সিকিউ এমসিকিউ যাই হোক না কেন তোমরা অ্যান্সার করতে পারো। ঠিক আছে? পরবর্তী চলে যাই পেশি, মাসেল। তো আমাদের এখানে মোট কয় ধরনের মাসেল আছে? 2 ধরনের মাসেল আছে আমাদের, শ্বসনের সাথে কানেক্টেড বা নিঃশ্বাস প্রশ্বাসের সাথে কানেক্টেড। 2 ধরনের মাসেল আছে, একটা হচ্ছে ডায়াফ্রাম, একটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। এটা মুছে ফেললাম। ইন্টারকোস্টাল পেশি গত ক্লাসে বলছিলাম। হ্যাঁ, ডায়াফ্রাম হচ্ছে আমাদের বুকগহ্বর মানে থোরাক্সিয়াল পার্ট বা থোরাক্সিয়াল রিজিয়ন, এবং উদরগহ্বর বা অ্যাবডোমিনাল রিজিয়ন দুইটাকে সেপারেট করে বা আলাদা করে। তাহলে ডায়াফ্রাম আমাদের বুকগহ্বর এবং উদরগহ্বরকে আলাদা করে বা সেপারেট করে। আর ইন্টারকোস্টাল মাসেলটা কি করে? ইন্টারকোস্টাল মাসেলটা হচ্ছে আমাদের দুইটা রিব বা আমাদের বুকের যে পাঁজর আছে, দুইটা পাঁজরের মাঝখানে যে মাসেলটা থাকে তাকে আমরা বলি ইন্টারকোস্টাল মাসেল বা ইন্টারকোস্টাল পেশি। ওকে, তারপর আচ্ছা, তাহলে এই হচ্ছে দুইটা পেশি আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সাথে কানেক্টেড। তারপর হচ্ছে এই পেশিগুলো কি হয়? সংকোচন হয়, সংকোচনের ফলে বা প্রসারণের ফলে কাজ হয়। লাইক ফুসফুসের সংকোচন হয় বা ফুসফুসের প্রসারণ হয়, মানে যেটা গত ক্লাসে পড়েছি সেটা। তাহলে আমাদের আজকে কিন্তু টার্গেট না ডায়াফ্রাম বা ইন্টারকোস্টাল মাসেলের সংকোচনের ফলে কি কাজ হয় বা কি কাজ না হয়। আমাদের আজকের ক্লাসের টার্গেট হচ্ছে এই পন্স মেডুলা থেকে কিভাবে স্টিমুলেশন গুলা আমাদের এই ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশিতে চলে আসে। বুঝতে পারছি? কিভাবে আসে? ডায়াফ্রাম আসলে কি হবে? ডায়াফ্রাম সংকোচন হবে। ইন্টারকোস্টাল মাসেল আসলে কি হবে? ইন্টারকোস্টাল মাসেল সংকোচন হবে। বুঝলাম? ওকে, আচ্ছা, এবার আসি। এবার আমরা এখানে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে
এই যে পন্স এবং মেডুলা, এই পন্স এবং মেডুলা তো মস্তিষ্কে থাকে তাই না? তো পন্স এবং মেডুলাতে দুইটা দুইটা করে মোট 4টা কেন্দ্র আছে। কয়টা কেন্দ্র? মোট 4টা কেন্দ্র আছে। কোথায় কোথায়? পন্সে আছে 2টা কেন্দ্র, মেডুলাতে আছে 2টা কেন্দ্র। তাহলে চলো আমরা একটু দেখি পন্সের 2টা কেন্দ্রের নাম কি। একটা হচ্ছে নিউমোট্যাক্সিক কেন্দ্র, একটা হচ্ছে নিউমোট্যাক্সিক কেন্দ্র এবং একটা হচ্ছে অ্যাকনিউস্টিক কেন্দ্র। নাম কি? অ্যাকনিউস্টিক। সো একটা হচ্ছে নিউমোট্যাক্সিক কেন্দ্র আর একটা কি? অ্যাকনিউস্টিক কেন্দ্র। নিউমোট্যাক্সিক কেন্দ্র, অ্যাকনিউস্টিক কেন্দ্র। আর মেডুলাতে থাকে একই রকম ভাবে 2টা কেন্দ্র, একটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র, একটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র। একটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র আর একটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র। তাহলে তোমরাই আমাকে বলো তো যে এই নিঃশ্বাস এবং প্রশ্বাস যে পর্যায়ক্রমে আসে এটাকে আমরা কি বলি? মৌলিক ছন্দ বা শ্বসনের মৌলিক ছন্দ। অর্থাৎ একবার নিঃশ্বাস হলে পরের বার প্রশ্বাস, বা পরের বার নিঃশ্বাস হলে তারপরের বার প্রশ্বাস, বা প্রশ্বাস হলে নিঃশ্বাস, তাই না? তাহলে একটার পর একটা, অর্থাৎ নিঃশ্বাসের পর প্রশ্বাস বা প্রশ্বাসের পর নিঃশ্বাস যে আসাটা, সেই নিঃশ্বাসের পর প্রশ্বাস বা প্রশ্বাসের পর নিঃশ্বাস আসাটাকে আমরা কি বলি? শ্বসনের মৌলিক ছন্দ। তাহলে এই শ্বসনের মৌলিক ছন্দটা নিয়ন্ত্রণ কে করতেছে? কে করতেছে? মেডুলা করতেছে। কি করতেছে? মেডুলা করতেছে। তাহলে শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ কে করে? মেডুলা করে। শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ কে করে? মেডুলা করে। ওকে, আচ্ছা আচ্ছা, সামারিটা আরেকবার বলবো। আচ্ছা, আমি শর্টকাটে পুরো জিনিসটা আবার একটু বলে দিচ্ছি। হ্যাঁ, আমাদের এই ব্যাপারটা এখানেই শেষ। আমরা এরপর একটু চিত্র এঁকে বোঝাবো। তো আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিচ্ছি, তার আগে একটু লিখে নিই। যেহেতু প্রশ্বাস কেন্দ্র এবং নিঃশ্বাস কেন্দ্র মেডুলাতে থাকে, তো মেডুলা মস্তিষ্কের অন্তর্ভুক্ত, যাই হোক। তো এই জন্য আর প্রশ্বাস এবং নিঃশ্বাস যেহেতু পর্যায়ক্রমে আসে, তার মানে শ্বসন মৌলিক ছন্দ নিয়ন্ত্রিত হয় কি দ্বারা? মেডুলা দ্বারা। তাহলে কি বলা হয়? মেডুলাকে বা মেডুলা শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে। তাহলে মেডুলা কি করে? শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? আচ্ছা, আমি পুরো ব্যাপারটাকে আরেকবার একটু ক্লিয়ার করি। তো মস্তিষ্কের মধ্যে থাকে 2টা অংশ, একটা হচ্ছে পন্স, একটা হচ্ছে মেডুলা। এই পন্সে থাকে নিউমোট্যাক্সিক কেন্দ্র, অ্যাকনিউস্টিক কেন্দ্র। আর মেডুলাতে থাকে 2টা কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র আর প্রশ্বাস কেন্দ্র। স্নায়ুতন্ত্র, 3 ধরনের স্নায়ুতন্ত্র এই শ্বসনের বা নিঃশ্বাস প্রশ্বাসের সাথে জড়িত। একটা হচ্ছে ফ্রেনিক নার্ভ, একটা ইন্টারকোস্টাল নার্ভ, একটা ভেগাস নার্ভ। পেশি, 2 ধরনের পেশি এই ঘটনার সাথে কানেক্টেড। কি কি? একটা হচ্ছে ডায়াফ্রাম, একটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। ক্লিয়ার? এবং এই পেশিগুলো সংকোচনের মাধ্যমে আমাদের এই যে নিঃশ্বাস প্রশ্বাসটা নিয়ন্ত্রিত হয়। বুঝলাম? ওকে, এই পর্যন্ত তোলো। আমি 1 মিনিট আসতেছি, ফ্যানটা অফ করেছি তো একটু ঠান্ডা হয়ে আসি। ওকে, তোলো।
ওকে, সো আবার ফিরে আসলাম। এবার এটাকে মুছে দিলাম, আমি এই জিনিসটা আবার একটু বুঝবো। এবার চিত্র এঁকে প্রসেসটা দেখাবো। ধরো ধরো ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের নিচের দিকের অংশ, মানে এই যে পেছনের এই যে এই দিকটার অংশ, ঠিক আছে, এই দিকে, হ্যাঁ, ঘাড়ের একটু উপরের দিকের অংশ, ঠিক আছে। যাই হোক, এই অঞ্চলটার নাম হচ্ছে পন্স। এই অঞ্চলটার নাম কি? পন্স। আর নিচের দিকের এই অঞ্চলটার নাম হচ্ছে মেডুলা। পন্সে মেডুলা ক্লিয়ার। তারপর আমরা বলছিলাম পন্সের ভেতরে এরকম দুইটা অঞ্চল আছে বা দুইটা কেন্দ্র আছে। অন দ্য আদার হ্যান্ড মেডুলার মধ্যেও কি আছে? দুইটা কেন্দ্র আছে। একটা ধরলাম এই কালার, আরেকটা হচ্ছে এই কালার। বুঝলাম? তাহলে পন্সে আছে কয়টা? দুইটা কেন্দ্র। মেডুলাতে আছে দুইটা কেন্দ্র। আমরা পন্সের কেন্দ্র দুইটার নাম কি কি বলছিলাম? এটা হচ্ছে নিউমোটেক্সিক কেন্দ্র, নিউমোটেক্সিক কেন্দ্র, আর লাল কালার যেটা এটা হচ্ছে অ্যাকনিউস্টিক কেন্দ্র। ঠিক আছে, সবুজ কালার যেটা দেখো নিউমোটেক্সিক কেন্দ্র, এটাকে নিঃশ্বাস কেন্দ্র না প্রশ্বাস কেন্দ্র? কেমনে মনে রাখবা? আচ্ছা, অ্যাকনিউস্টিক কেন্দ্র আর নিউমোটেক্সিক কেন্দ্র, তাই না? তো এটা হয় প্রশ্বাসে সাহায্য করবে বা নিঃশ্বাসে সাহায্য করবে। কোনটা কিছু সাহায্য করবে? দেখো মনে রাখো, ওয়ে হচ্ছে নতে নিউমোটেক্সিক কেন্দ্র, নতে কি নিঃশ্বাস কেন্দ্র, বা এটা নিঃশ্বাসে সাহায্য করবে। তার মানে নিউমোটেক্সিক কেন্দ্রের ঠিক নিচেই থাকবে কি? নিঃশ্বাস কেন্দ্র, রাইট? তাহলে এইটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। ওকে, আর ঠিক এর পাশে কালো কালার যেটা, এটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র। বুঝা গেল? তারপর আসি কি ঘটনা ঘটে। আচ্ছা, তো যখন আমাদের দেহে আমরা ধরো শ্বাস নিচ্ছি না, অর্থাৎ অক্সিজেন নিচ্ছি না, তাহলে দেহের ভিতরে তো আমাদের কোষগুলা বেঁচে থাকার জন্য তারা শ্বসনে অংশগ্রহণ করবে। তো শ্বসনে অংশগ্রহণ করার পরে সে কোষগুলা কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। তো একটা সময় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি আস্তে আস্তে বাড়তে থাকবে। তো যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়বে, তখন এই যে অ্যাকনিউস্টিক কেন্দ্র সে উদ্দীপ্ত হবে। তার মানে এই কেন্দ্রগুলো কিন্তু নরমাল উদ্দীপ্ত হয় না, মানে হুদাই কোনো কাজ করে না। একবার খাঁটি বাংলা ভাষায় যদি বলতে যাই, তাহলে অ্যাকনিউস্টিক কেন্দ্র কিন্তু হুদাই কোনো কাম করে না। তো যখন আমাদের রক্তে অ্যাসিডিটির পরিমাণ বাড়বে, বা হাইড্রোজেন আয়নের পরিমাণ বাড়বে, অথবা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়বে, তখন এই অ্যাকনিউস্টিক কেন্দ্র উদ্দীপ্ত হবে। তাহলে আমরা লিখলাম অ্যাকনিউস্টিক কেন্দ্র উদ্দীপ্ত। তাহলে অ্যাকনিউস্টিক কেন্দ্রটা লিখলাম। তাহলে এই অ্যাকনিউস্টিক কেন্দ্রটা কি হবে? মানে উদ্দীপ্ত হবে কখন? যখন আমাদের রক্তে কোন প্রকার হাইড্রোজেন আয়ন থাকবে কিংবা কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি থাকবে। ক্লিয়ার? ওকে, অ্যাকনিউস্টিক কেন্দ্র উদ্দীপ্ত হওয়ার পর সে এই ইনফরমেশনটা কানে দেবে। তো এই উদ্দীপ্ত হলে এর সাথে কানেক্টেড কে আছে? ঠিক এর নিচে প্রশ্বাস কেন্দ্র। তো এই অ্যাকনিউস্টিক কেন্দ্র কি করবে? প্রশ্বাস কেন্দ্রকে স্টিমুলেশন দেবে। আচ্ছা, আমরা একটু আগে একটা সিরিয়াল পড়াইছিলাম, মনে আছে? কি ছিল সিরিয়ালটা? মস্তিষ্ক থেকে ইনফরমেশন কোথায় যাবে? স্নায়ুতন্ত্রে যাবে।
স্নায়ুতন্ত্র থেকে কোথায় যাবে? পেশিতে যাবে, তাই না? আচ্ছা, তাহলে মস্তিষ্ক থেকে স্নায়ুতন্ত্রে গেল, সরি মস্তিষ্ক এখন এই যে একনিষ্ঠিক কেন্দ্র প্রশাস কেন্দ্র দুইটাই তো মস্তিষ্ক, তাই না? তো মস্তিষ্ক থেকে এখন যাবে কোথায়? স্নায়ুতন্ত্রে। তাহলে স্নায়ুতন্ত্র কোনগুলো ছিল বলতো? 3 ধরনের স্নায়ু ছিল। কি কি? ভেগাস স্নায়ু, আর কি ভেগাস স্নায়ু, তারপর হচ্ছে তোমার ফ্রেনিক নার্ভ এবং কি ইন্টারকোস্টাল নার্ভ। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি এখানে। এটা হচ্ছে ফ্রেনিক নার্ভ, সংক্ষেপে লিখলাম FN, ফ্রেনিক নার্ভ। ইন্টারকোস্টাল নার্ভ, ICN মানে ইন্টারকোস্টাল নার্ভ, ইন্টারকোস্টাল প্রেসার, এটা হচ্ছে ভেগাস নার্ভ। সংক্ষেপে লিখলাম, সমস্যা নাই তো? বুঝবা? আশা করি বুঝবা। ফ্রেনিক নার্ভ, ইন্টারকোস্টাল নার্ভ এবং কি ভেগাস নার্ভ। ওকে, আমরা একটু আগে এগুলো পড়াই ফেলছি। তাহলে এই প্রশ্বাস কেন্দ্র কি করবে? প্রশ্বাস কেন্দ্র ফ্রেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভে স্টিমুলেশন দেবে। তাহলে প্রশ্বাস কেন্দ্র কারে কারে দিব? দুইটা জায়গায়, একটা হচ্ছে ফ্রেনিক নার্ভ এবং আরেকটা হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ। ঠিক আছে, আচ্ছা একটু আগে পড়াইছিলাম এ যখন বি কে স্টিমুলেশন দেবে, এত বকা গেল তো। আচ্ছা, এই খবর, গল্প গুজব হইতেছে, নমস্কার, আদান প্রদান হইতেছে। আচ্ছা, যাক, ভালো কথা। ওকে, সো দেখো ফ্রেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভ, এই দুইটা নার্ভ যখন স্টিমুলেশন দেবে বা স্টিমুলেশন পাবে কার থেকে? একটা কেন্দ্র থেকে। হ্যাঁ, তো এই দুইটা কি করবে? এই যে ফ্রেনিক নার্ভ কাকে? ডায়াফ্রামকে সংকোচন করবে। কাকে? ডায়াফ্রামকে সংকোচন করবে। আর ইন্টারকোস্টাল নার্ভ কি করবে? ইন্টারকোস্টাল পেশিকে সংকোচন করবে। বুঝছি? ইন্টারকোস্টাল নার্ভ কি করবে? ইন্টারকোস্টাল পেশিকে সংকোচন করবে। ঠিক আছে, আচ্ছা, তো সংকোচন হইল। এখন দেখো বলছি এ থেকে বি তে একটা স্টিমুলেশন যাবে, বি কাজ করবে, কাজ করার পর সেই ইনফরমেশনকে আবার এতে ফিডব্যাক দেবে না? কারণ এ তো স্টিমুলেশন দিয়েই যাবে। হ্যাঁ, তুমি যখন একটা কাজ করবা তুমি তো কইরেই যাইবা, অপর পক্ষ থেকে যদি ফিডব্যাক না আসে যে না আর করো না, তখন কি যে না থাক, ঠিক আছে, মানে সংকোচন হবে না। ঠিক আছে, ব্যাপারটা ওরকম। যাই হোক, তো ডায়াফ্রাম সংকোচন এবং কি ইন্টারকোস্টাল পেশি সংকোচন হবে, রাইট? তো সংকোচন হওয়ার পরে এদের সংকোচনের ফলে একটা স্টিমুলেশন কিসের মাধ্যমে? অন্য একটা নার্ভের মাধ্যমে। কই যাবে? এই প্রশ্বাস কেন্দ্রে যাবে। কোথায় যাবে? প্রশ্বাস কেন্দ্রে যাবে। সরি, ব্রেনের অ্যাকনিউস্টিক কেন্দ্রে যাবে। সরি, প্রশ্বাসের অ্যাকনিউস্টিক কেন্দ্রে যাবে। বুঝতে পারছি? তাহলে আমাদের এই দুইটা জায়গা থেকে স্টিমুলেশন, এই দুইটা জায়গায় স্টিমুলেশন কোথায়? অ্যাকনিউস্টিক কেন্দ্রে যাবে। ঋণাত্মক স্টিমুলেশন কিসের মাধ্যমে? ভেগাস স্নায়ুর মাধ্যমে। বুঝলাম? কিরকম ইম্পালস? ঋণাত্মক ইম্পালস। কি করবে? অ্যাকনিউস্টিক কেন্দ্র প্রশ্বাস কেন্দ্রকে উদ্দীপ্ত করবে। প্রশ্বাস কেন্দ্র কি করবে? ফ্রেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশিকে সংকোচন করবে। তো সংকোচন করলে কি হবে? ডায়াফ্রাম সংকোচন হইলে, এই যে ডায়াফ্রাম তো এইভাবে প্রসারিত ছাতার মতো থাকে, তো এটা যখন সংকোচন হবে তখন নিচের দিকে নেমে যাবে। আমরা একটু লিখি কিভাবে কাজগুলো হয়। ডায়াফ্রাম সংকোচন হলে কি হবে? নিচের দিকে নেমে যাবে সেটা, তাই না? ডায়াফ্রাম নিচের দিকে নামবে। তাহলে ফুসফুসে লম্বা লম্বা আয়তন বৃদ্ধি। বুঝছি? গত ক্লাসে দেখাইছিলাম তো ডায়াফ্রামটা এইভাবে থাকে। তো যখন এই ডায়াফ্রামটা সংকোচন হয়, মানে নিচের দিকে নামে, তখন কি হবে? ফুসফুসটা দেখো সাইজে বড় হইতেছে না? ফুসফুসটা কি হবে? সাইজে বড় হবে। ক্লিয়ার?
তো ফুসফুসের লম্বালম্বী আয়তন বৃদ্ধি পাবে। তারপর ইন্টারকোস্টাল মাসের সংকোচনের ফলে কি হবে? ফুসফুস আড়াআড়ি বৃদ্ধি পাবে। ঠিক আছে, আড়াআড়ি বৃদ্ধি পাবে। তাহলে এই যে ফুসফুস লম্বালম্বিও বৃদ্ধি পাবে, আড়াআড়িও বৃদ্ধি পাবে। তো এই দুইটা বৃদ্ধির ফলে কি হবে? ফুসফুস আয়তন বাড়বে, যার কারণে প্রশ্বাস হবে। ক্লিয়ার? তাহলে এই দুইটার ফলে আমাদের কি হবে? প্রশ্বাস হবে। বুঝতে পারছি? তাহলে প্রশ্বাস কেন্দ্র অ্যাকচুয়ালি কি ঘটাইলো? প্রশ্বাস ঘটাইলো, মানে অক্সিজেন ভিতরে প্রবেশ করাইলো। বুঝলাম? এই হচ্ছে প্রসেস। আচ্ছা, এখন অ্যাকনিওস্টিক কেন্দ্র তো স্টিমুলেশন দিতেই থাকবো, তাই না? বুঝতে পারছো? তুমি একটা কাজ করতেছো, তুমি তো করতেই থাকবা যতক্ষণ পর্যন্ত ফিডব্যাক না আসে বা না বলে, যার করো না, তাই না? তুমি তো করতেই থাকবা। তো অ্যাকনিওস্টিক কেন্দ্রকে সে স্টিমুলেশন দিতেই থাকবো, তাই না? স্টিমুলেশন দিতে 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 তো সমস্যা, তাই না? কারণ ফুসফুস আয়তন কত বাড়বো? তো তখন ফুসফুসে থাকে কিছু রিসেপ্টর সাইট। ফুসফুস যখন বৃদ্ধি পায়, ওই ফুসফুস রিসেপ্টর সাইট গুলো অ্যাক্টিভ হয়ে যায়। তখন ওই রিসেপ্টর সাইট গুলা এই ভেগাস নার্ভের মাধ্যমে ইনফরমেশন কই দেয়? অ্যাকনিওস্টিক কেন্দ্রে পাঠায় যে ভাই আর স্টিমুলেশন দিও না, ফাইটটা যাইতাছি। ঠিক আছে? তো তখন কি করে? অ্যাকনিওস্টিক কেন্দ্র ভেগাস নার্ভ কি করে? অ্যাকনিওস্টিক কেন্দ্রের কথা শুনে সে কি করে? অ্যাকনিওস্টিক কেন্দ্রকে অফ করার চেষ্টা করে। বুঝলাম? আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। অ্যাকনিওস্টিক কেন্দ্রে মানে প্রশ্বাসটা কিভাবে হয়, এই ব্যাপারটা ক্লিয়ার কিনা আপনি একটু জানো? টেরেস্টিনের শখ এখনো কাটে নাই? আচ্ছা, কেন তোমার আবার টেরেস্টিনের কি হয়েছে? আমি ভয়ে ভয়ে আনসার করি নাই, এমনি এক্সাম ভালো হয়েছে, অনেক থ্যাঙ্কস টু স্যারের নোটস। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমার কোশ্চেন দেখা মনে হয় হয়েছে যা এটা কি? আচ্ছা, ঢাকা কলেজের কোশ্চেন। আচ্ছা, যাই হোক, এই তোমাদের কোশ্চেন কি হার্ড হয়েছে অনেক নাকি? আমি তো কোশ্চেন দেখি নাই, কেউ তো বললাও না। আমার কাছে তো কোনো ইনফরমেশনই আসে নাই যে কোশ্চেন কিরকম হয়েছে। আর জানাইও যে কোশ্চেন কমন পড়ছে কিনা তোমাদের, মানে আমি যা যা করাইছি কমন পড়ছে কিনা। ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন অনেক বাজে হয়েছে। আচ্ছা, এই খবর নাকি? ইজি হয়েছে মানে? বলো দেখি কে কতটা কইতে পারো। আচ্ছা সীমন্ত, আমাকে একটা কথা বলো। তোমাকে ওই যে একটা ব্যাপার বলছিলাম যে পরীক্ষার আগে লিখে তারপর পরীক্ষা দিতে, হ্যাঁ, প্র্যাকটিস করে তারপর পরীক্ষা দিতে বলছিলাম। এটা কি কাজে লাগছে? মানে চিন্তা ভাবনাটা কি বাড়াইছে? মানে হেল্প হয়েছে এটাতে নাকি আগের মতোই? যদি বলে হেল্প হয়েছে তাহলে আমি কয়েকজনকে সাজেস্ট করতে পারি। অবশ্য এর আগে কয়েকজনকে বলার পর তারা বলছে তাদের হয়েছে। তো আমি ব্যাপারটাকে কয়েকজনের উপরে অ্যাপ্লাই করতেছি, দেখি কি হয়। আচ্ছা, ইজি করতে গিয়া স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে নাই কোশ্চেনে। ও আচ্ছা, কোশ্চেন অনেক ইজি হয়েছে তাই তো? তাইলে আর বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, যাই হোক, তো তোমরা আমাকে বলো এতটুকু ক্লিয়ার কিনা তোমাদের? ঠিক আছে? যদি ক্লিয়ার হয় আমাকে একটু লেখো ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে একটু বলো ক্লিয়ার। হ্যাঁ, ক্লিন এন্ড ক্লিয়ার। বাপ রে, প্রান্ত জুলজি 11 কোশ্চেন পুরো ক্লাসে একমাত্র তুমি সলভ করতে পারছো। সলভ করাটা তো বড় ব্যাপার না। এটা কি হইছে? শিওর কেমনে হইছে? মানে দেখছো এটা হইছে, ঠিক আছে তো?
আচ্ছা, কোন 13:3 ব্যাপারটা, তাই তো? আচ্ছা, রাজেশ সাহা, আরে বহু বছর পর, আরে কি খবর? হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ভাইবার, কি অবস্থা? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এবার আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এই যে প্রশ্বাস কেন্দ্র, সে তো প্রশ্বাস ঘটাবে, তাই না? তো প্রশ্বাস ঘটানোর আগে সে এখান দিয়ে একটা আকাম করবে। কি করবে? একটা আকাম করবে। কি আকাম করবে? এ আবার ব্যাকপ্রসটা দিছিল। আচ্ছা, যাই হোক, তো আমরা একটু পরে ফিরে আসি, ঠিক আছে? প্রশ্ন যাই হোক না হোক, তো প্রশ্বাস কেন্দ্র কি করবে? সে যখন ফ্রেনিক নার্ভ আর ইন্টারকোস্টাল নার্ভকে যখন স্টিমুলেশন দেবে, দেওয়ার সময় এই প্রশ্বাস কেন্দ্র এখানে আরেকটা আকাম করবে। কি আকাম করবে? সে নিঃশ্বাস কেন্দ্র বলতে যে নিউমোট্যাক্সি কেন্দ্রকে চুপি চুপি একটা ইনফরমেশন দেওয়া যাবে, ঠিক আছে? যে ভাই, আমি তো এদিকে মানে স্টিমুলেশন দিতে আছি, ঠিক আছে? আপনারা কয়ে গেলাম, যদি স্টিমুলেশন বেশি হয়ে যায় তাহলে আপনারা থামাইবেন। বুঝতে পারছি? ওকে, ওই যে কাজে কি এ বি কে স্টিমুলেশন দিচ্ছে, বি কি করবে? ফিডব্যাক দেবে। যাই হোক, ফিডব্যাকের জন্য কি করে যাবে? প্রশ্বাস কেন্দ্র নিউমোট্যাক্সি কেন্দ্রকে বলে যাবে যে ভাই, আমি গেলাম, আমি স্টিমুলেশন দিতে গেলাম, আপনি কিছুক্ষণ পর আইয়েন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই প্রশ্বাস কেন্দ্র কি করবে? নিউমোট্যাক্সিক কেন্দ্র প্রশ্বাস কেন্দ্র কি করবে? এই নিউমোট্যাক্সিক কেন্দ্রে ইনফরমেশন দেবে, ইম্পালস দেবে, একবার সেই লেভেল ইম্পালস দেবে। ওকে, তো এই ইম্পালসটা এখন কি হবে বলতো? এই নিউমোট্যাক্সিক কেন্দ্র এই ইনফরমেশনটা পাঠাবে কাকে? দুইটা জায়গায়। একটা পাঠাবে অ্যাকনিউস্টিক কেন্দ্রে এবং আরেকটা পাঠাবে নিঃশ্বাস কেন্দ্রে। আচ্ছা, তো এখানে একটা ঘটনা আছে যে প্রশ্বাস কেন্দ্র এইগুলাকে পাঠাইছে, প্লাস প্রশ্বাস কেন্দ্র কি করবে? নিউমোট্যাক্সিক কেন্দ্রকে ইনফরমেশন পাঠাবে, তাই তো? এতটুকু তো ক্লিয়ার। এবং নিউমোট্যাক্সিক কেন্দ্র কি করবে? দুইটা জায়গায় ইনফরমেশন পাঠাবে, একটা হচ্ছে অ্যাকনিউস্টিক কেন্দ্র আর একটা নিঃশ্বাস কেন্দ্র। বেসিক্যালি দেখা যায়, ধরো তোমাকে যদি বলা হয় যে ভাই তুমি এই কাজটা করো না, একজন কইলে তুমি কি এই কাজটা বন্ধ করবা? অবশ্যই না। যদি দুইজন কয়, চিন্তা করবা আসলে কি কাজটা করা ঠিক হইব, তাই না? এখানে সেম ঘটনা। অ্যাকনিউস্টিক কেন্দ্র অফ করার জন্য, কি করার জন্য? অফ করার জন্য নেগেটিভ ইম্পালস আমরা একটু দেই, লাল কালি দিয়ে দেই। লাল কালি মানে নেগেটিভ কিছু বোঝায়। তো নেগেটিভ ইম্পালস অ্যাকনিউস্টিক কেন্দ্রে যাবে। বুঝলাম? কি অফ করার জন্য? স্টিমুলেশন বা সংকোচন প্রসারণটা অফ করার জন্য নিউমোট্যাক্সিক কেন্দ্র থেকে একটা নেগেটিভ ইম্পালস অ্যাকনিউস্টিক কেন্দ্রে যাবে। তাহলে খেয়াল করো তো, এখান দিয়ে ফুসফুস থেকে ভেগাস স্নায়ুর মাধ্যমে একটা নেগেটিভ ইম্পালস অ্যাকনিউস্টিক কেন্দ্রে গেল, আবার নিউমোট্যাক্সিক কেন্দ্র থেকেও কি একটা নেগেটিভ ইম্পালস অ্যাকনিউস্টিক কেন্দ্রে গেল। দুই দিক দিয়ে কইতাছে যে ভাই আমি পারতাছি না, এবার অফ করেন। তো অ্যাকনিউস্টিক কেন্দ্র কি করবে? তখন এই প্রশ্বাস কেন্দ্রকে নির্দেশ দেয়, ভাই তুমি আর কাজ করো না, বুঝতে পারছি? তুমি আর এদেরকে প্রশ্বাস ঘটাও না বা প্রসারণ ঘটায়ও না, ঠিক আছে? তখন কি হবে? তখন এই নিউমোট্যাক্সিক কেন্দ্র যখন এর নেগেটিভ ইম্পালস দেবে, তখন একই সাথে নিউমোট্যাক্সিক কেন্দ্র কি নিঃশ্বাস কেন্দ্রকে স্টিমুলেশন দেবে, ভাই অ্যাকনিউস্টিক কেন্দ্রকে আমি ইনফরমেশন দিয়ে দিছি যে এর কাজ করবে না, তুমি তোমার কাজ শুরু করো। তো নিঃশ্বাস কেন্দ্র কি করবে? তো নিঃশ্বাস কেন্দ্র এই যে দুইটা নার্ভ আছে, কোন দুইটা নার্ভ? ফ্রেনিক নার্ভ আর ইন্টারকোস্টাল নার্ভ। ইন্টারকোস্টাল নার্ভ, এই দুইটা নার্ভকে কি করবে? স্টিমুলেশন দেয়া অফ করে দেবে। বুঝতে পারছি? স্টিমুলেশন দিয়ে অফ করে দেবে। তখন কি আমাদের আর নিঃশ্বাস প্রশ্বাস হবে, তখন আবার নিঃশ্বাস হবে। ক্লিয়ার? এই ব্যাপারটা একটু জরুরি। এতটুকু বুঝলেই শেষ। বুঝতে পারছি? বাকিগুলো তো ইজি, তাই না? আবার একটু বলি এই ব্যাপারটা। প্রশ্বাস কেন্দ্র নিউমোট্যাক্সিক কেন্দ্রে ইনফরমেশন দেবে, এখান থেকে একই সাথে দুইটা ইনফরমেশন যাবে, একটা হচ্ছে অ্যাকনিউস্টিক কেন্দ্রে যাবে, একটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্রে যাবে। তো অ্যাকনিউস্টিক কেন্দ্রে যাওয়ার ফলে এখান থেকেও ভেগাস স্নায়ু দিয়ে যাইতেছে, ভেগাস স্নায়ু দিয়েও যাইতেছে, আবার নিউমোট্যাক্সিক কেন্দ্র দিয়েও যাইতেছে। দুই জায়গাতে নেগেটিভ ইম্পালস পায় এ প্রশ্বাস কেন্দ্রকে বলবে যে তুমি আর প্রসারিত হইও না। আর এখান থেকে নিউমোট্যাক্সিক কেন্দ্র কি করবে?
সে নিঃশ্বাস কেন্দ্রকে নির্দেশ দেবে যে তুমি ফ্রেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে কি করো, ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশিকে প্রসারণ ঘটাও বা আগের অবস্থানে ফিরে নিয়ে যাও। বুঝতে পারছি? তখন এটা আগের অবস্থানে ফিরে যাবে, তখন কি আমাদের নিঃশ্বাস করবে। বুঝতে পারছি? নিঃশ্বাস করবে। ক্লিয়ার নাকি? আমাকে একটু জানো এতটুকু। আচ্ছা দেখি, ব্যাক ক্রসটা ছিল অনেকেই ধরতে পারে নাই। আচ্ছা ক্লাস শেষ হওয়ার পর আমাকে একটু ছবিটা পাঠায়ো, মানে কোশ্চেনের ছবিটা পাঠায়ো, গ্রুপেই পাঠায়ো, দেখুন সবাই, আমি দেখুন সবাই দেখবে। ধরতে পারাটা ইজি ছিল। আচ্ছা আরেকবার রিপিট, হ্যাঁ আমি আরেকবার রিপিট করবো, ডোন্ট ওয়ারি, পুরোটাকে আরেকবার রিপিট করে দেবো। হ্যাঁ আচ্ছা, তো যেটা বলতেছিলাম, বায়োলজির ক্ষেত্রে বলো বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে বলো, কোশ্চেন ধরতে পারাটা অনেক টাফ। ঠিক আছে, ধরতে পারলে দেখবে কোশ্চেন ইজি, সেটা হোক এমসিকিউ কিংবা সেটা সিকিউ। ভাই তুমি জাস্ট কল্পনা করতে পারবা না, তুমি যদি জাস্ট শুধুমাত্র টেস্ট পেপার সলভ করে যাও, আই রিপিট ইন্টারমিডিয়েট লেভেলে তুমি যদি শুধুমাত্র টেস্ট পেপার সলভ করে যাও, তুমি খালি উত্তরই জানবা, বাট কখনোই কোশ্চেন সহজে ধরতে পারবা না। হ্যাঁ ধরতে পারবা যদি কোশ্চেন ইজি হয়, একটু ঘুরে কোশ্চেন দিলে কিন্তু ভাই তুমি কখনোই ধরতে পারবা না যদি শুধুমাত্র টেস্ট পেপার সলভ করে যাও। তো কোশ্চেন ধরার জন্য তোমাকে একবার বেসিক থেকে বেসিক কত লেভেলে পড়তে হবে, মানে তোমাকে বেসিকটা জানতে হবে এক কথায় কোশ্চেন ধরতে গেলে। এখন তুমি চিন্তা করো, কোশ্চেনই যদি ধরতে না পারো, এরই পরে লাভ আছে? লাভ নাই তো। এই জন্য ভাই আমাদের বেসিকটা ডেভেলপ করা অনেক জরুরি। এবং আরো একটা ব্যাপার বলি, অ্যাডমিশনে কিন্তু বেসিক থেকে কোশ্চেন হয়। ঠিক আছে, আমি যে তোমাদের পড়াই অ্যাটলিস্ট এতটুকু তো দেখছো, আমি যা কিছু পড়াই ম্যাক্সিমামটা অ্যাডমিশন লেভেলে, যাতে করে তোমরা অ্যাডমিশনে বিশাল একটা হেল্প পাও। এবং তোমরা বলবা, মানে এইচএসসি পরীক্ষার পরে যখন অ্যাডমিশনে যাবা, বায়োলজিতে পড়তে হবে অ্যাডমিশনের জন্য, তাই না? গুচ্ছতে যাও বা যে কোনো জায়গায় পরীক্ষা দেয়, একমাত্র বুয়েট কোয়েট মানে পিওর যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে সেগুলো বাদে বাকি প্রত্যেকটা জায়গায় তোমাকে বায়োলজি দেখাতে হবে। তো ওই সকল জায়গায় যখন তুমি পরীক্ষা দিবা, তো তখন তো বায়োলজি তোমাকে পড়তে হবে। তো যখন পড়বা দেখবে ভাই বিশ্বাস করে যা পড়েছি এগুলাই অ্যাডমিশনের পড়া। বুঝতে পারছি? মানে আমি তোমাদেরকে এইচএসসিও পড়াইছি, অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করে দিছি, এমন ভাবে তোমাদেরকে তৈরি করছি। ঠিক আছে, যাই হোক, তো তোমাদেরকে বলবো একটু ক্লাসগুলো মনোযোগ দিয়ে শোনো। নট অনলি এইচএসসি বাট অলসো অ্যাডমিশন, মানে এইচএসসি সহ অ্যাডমিশনটাও তোমাদের প্রায় 80% কভার হবে। এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, 80% কভার হবে অ্যাডমিশন। ঠিক আছে, আর বাকি 20% এটা তুমি নিজেও জানো, তোমার নিজস্ব রিসার্চ। ঠিক আছে, আমি তোমার বলবো না যে 100% আমার এখান থেকে কমন পড়বে, আমি এখান থেকে 80% কমন ফলা দিতে পারবো সর্বোচ্চ, বাট বাকি যে 20% এটা তোমার নিজস্ব রিসার্চ করতে হবে, তো নিজস্ব পড়া। ঠিক আছে, এটা কেউ কখনোই কমন ফলা দিতে পারবে না বাকি 20% যদি না তুমি নিজে পড়ো। দেখো কিছু কোশ্চেন আছে যে কোশ্চেন গুলা মানে বইতে পাবা না, বাট তুমি এর উত্তর জানো, বইতে নেই বাট তুমি উত্তর জানো, মানে কনসেপচুয়ালি এটা উত্তর এটা হবে। কেন? বেসিক ক্লিয়ার। বুঝতে পারছি? ওই কোশ্চেন গুলা ওই কোশ্চেন গুলো 20% এর মতো। তো ওইগুলো তো ভাই না আমি তোমারে গিলাই দিতে পারবো, না অন্য কোনো টিচার তোমার গিলাই দিতে পারবো, ওগুলাও তোমার নিজেরই পড়তে হবে, বা নিজেরই এটা কমন সেন্স দিয়ে এগুলোকে ডেভেলপ করতে হবে। ঠিক আছে, যাই হোক, কমন সেন্সের জন্য বেসিকটা ক্লিয়ার করতে হবে। ওকে, কি ভাইয়া বাইরে কি আপনার বিয়ের বাজি ফাটাইতেছে? আরে হাই হাই রে, ডানে বিয়া, বামে বিয়া, সামনে বিয়া, পেছনে বিয়া, কত জায়গায় বিয়ে শাদী। গত সপ্তাহে 2টা বিয়া খেয়ে এলাম, বুঝছো? একটা খাইছি বাঁধনে, আর একটা খাইছি তোমার ইসে আম্পায়ারে। ঠিক আছে, যাই হোক, কি টেস্ট। যাই হোক, বিয়ে খাওয়ার মজাই আলাদা, তাই না? শুধু শান্ত ভাইয়ের বিয়া নাই। আচ্ছা যাই হোক, তো বিয়ের সাথে নিয়ে আপাতত কথাবার্তা বলতেছি না। হ্যাঁ, এই তোমরা আবার কোনো কিছু মানে শর্ট ভিডিও করে রেখো না যে ভাইয়া বিয়ার সঙ্গে কইছে, তো যখন বিয়ার সাথে করবো তখন আবার প্রোফাইলে গিয়া টাইমলাইনে আবার মেরে ফেলে দিব, তখন তো আরেক বিপদ দেবো। ঠিক আছে, জানি না তোমাদের ভবিষ্যতের যে বৌদি, মানে অনাগত বৌদি যে আসতে চলতেছে কিরকম হয়। ঠিক আছে, উল্লা পাল্টা হলে তো খবর আছে, ভালো হলে তো কথাই নেই। ঠিক আছে, যা কমো তাই। আর যদি মনে করো উল্লা পাল্টা হয়, এর তো আমার উপরে রাজত্ব করবে। ঠিক আছে, যাই হোক, সো
তো পুরুষের অস্তিত্ব রক্ষার জন্য আমার উপর রাজত্ব হতে দেওয়া যাবে না। ওকে ভাই, তোমরা কিন্তু আমার পক্ষে থাকবো, ঠিক আছে? আচ্ছা, আর আমি 3 ইয়ার ধইরা বিয়া খাই না ভাই, লজ্জা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। তো আমি পুরো ব্যাপারটাকে আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। 42 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আজকে এটা পরে শেষ করে দেবো। হ্যাঁ, দেখো, অ্যাকনিউস্টিক কেন্দ্র বেসিক্যালি যখন আমাদের দেহে হাইড্রোজেন আয়ন অথবা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, তখন এই অ্যাকনিউস্টিক কেন্দ্রটা উদ্দীপ্ত হবে এবং অ্যাকনিউস্টিক কেন্দ্র কি করবে? প্রশ্বাস কেন্দ্রকে উদ্দীপ্ত করবে। উদ্দীপ্ত করার ফলে আমাদের ফ্রেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভ এই দুটো ডেভেলপ হবে, ঠিক আছে? মানে এই দুটা তোমার স্টিমুলেশন দেবে। কাকে? ফ্রেনিক নার্ভটা ডায়াফ্রামকে সংকোচন করবে আর ইন্টারকোস্টাল নার্ভটা ইন্টারকোস্টাল পেশিকে সংকোচন করবে। তো যখন এই দুইটা সংকোচন হবে, তখন ফুসফুস কি হবে? নিচের দিকে নামবে, মানে ডায়াফ্রামের নিচের দিকে নামবে, ফুসফুসে লম্বালম্বি বৃদ্ধি হবে আর ফুসফুসে আড়াআড়ি বৃদ্ধি পাবে ইন্টারকোস্টাল নার্ভের সংকোচনের ফলে, মানে পেশির সংকোচনের ফলে। ওকে, তখন এই ফুসফুস যেহেতু লম্বালম্বি ভাবেও বড় হয়েছে, আড়াআড়ি ভাবেও বড় হয়েছে, তখন কি হবে? ফুসফুসের খায় কিছু রিসেপ্টর গুলো অ্যাক্টিভ হবে এবং ওই ফুসফুসের রিসেপ্টর গুলো অ্যাক্টিভের কারণে ওইখান থেকে ভেগাস নার্ভ কি করবে? যে ভাই ফুসফুসটা বড় হয়ে গেছে, এই ভেগাস নার্ভ একটা নেগেটিভ ইম্পালস অ্যাকনিউস্টিক কেন্দ্রে দিয়ে দেবে। অ্যাকনিউস্টিক কেন্দ্রে দিয়ে দেবে কেন দেবে? যাতে প্রশ্বাস কেন্দ্রে স্টিমুলেশনটা বন্ধ করে। বুঝছি? বুঝতে পারছি? ধরো একটা বেলুনে তুমি পানি ভরতেছো বা তুমি ফু দিতেছো, তো যখন দেখলে বেলুনটা হলুদ কালার একটা বেলুন, ঠিক আছে? তো যখন দেখলে বেলুনটা প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, মানে কিছুটা সাদা সাদা হয়ে গেছে, তখন তুমি কি দেখার পর তুমি কি করবা? ফু দেওয়া বন্ধ করে দিবা না? কারণ আর একটু বেশি ফু দিয়ে ফেটে যাবো। তো ওইটাই আর কি ব্যাপার, যে যখন ফুসফুসটা বড় হয়েছে, তখন ফুসফুসের চারদিকটা কি অনেকটা রিসেপ্টর সাইড আছে, রিসেপ্টর সাইড অ্যাক্টিভ হওয়ার ফলে ভেগাস নার্ভ কি করছে? অ্যাকনিউস্টিক ইনফরমেশন পাঠাচ্ছে যাতে করে প্রশ্বাস কেন্দ্রে আর স্টিমুলেশন না যায়। তো যাই হোক, পরবর্তীতে ফুসফুসের যেহেতু বৃদ্ধি পাইছে, বাইরে থেকে অক্সিজেনযুক্ত বাতাস বৃদ্ধি ঢুকছে, প্রশ্বাস হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এইবার এখানে আরেকটা কাহিনী করছে। প্রশ্বাস কেন্দ্র যখন ফ্রেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভকে ইম্পালস দিছে, পাশাপাশি নিউমোট্যাক্সিক কেন্দ্র কি করে রাখছে? একটা ইম্পালস দিয়ে রাখছে। বুঝছি? নিউমোট্যাক্সিক কেন্দ্র কি করছে? একটা ইম্পালস দিয়ে রাখছে, যার ফলে কি হচ্ছে? নিউমোট্যাক্সিক কেন্দ্রটা একটা নেগেটিভ ইম্পালস অ্যাকনিউস্টিক কেন্দ্রে পাঠাইছে। দেখো, অ্যাকনিউস্টিক কেন্দ্র তাহলে কি হলো? ভেগাস নার্ভ থেকেও পাইলো, নিউমোট্যাক্সিক কেন্দ্র থেকেও পাইলো। পাই কি? প্রশ্বাস কেন্দ্রকে বন্ধ করে দিচ্ছে যে ভাই তুমি আর ইনফরমেশন পাঠাও না বা ইম্পালস দিও না। তো দেয় নাই, তখন কি হচ্ছে? তখন নিউমোট্যাক্সিক কেন্দ্র এখানে কাকে? নিঃশ্বাস কেন্দ্রকে পাঠাইছে যে ভাই প্রশ্বাস কেন্দ্র তো আমি বন্ধ করাই দিছি, তুমি কাজ করো। তো নিঃশ্বাস কেন্দ্র কি করবে? এই ফ্রেনিক নার্ভ আর ইন্টারকোস্টাল নার্ভকে তার আগের অবস্থানে ফিরিয়ে নেবে। তখন কি হবে? ফুসফুসটা সংকোচন হবে এবং আমাদের নিঃশ্বাস করবে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত বাতাসটা বাইরে বেরিয়ে যাবে। এবার বলো বুঝছি কিনা, ক্লিয়ার কিনা আমাকে একটু জানো। বলেন বলেন বলেন, আপনারা কি ক্লিয়ার? এভরিওয়ান আমাকে একটু জানাও ক্লিয়ার কিনা। ওকে, প্রান্ত বলছে ক্লিয়ার। আচ্ছা, এর ক্লিয়ার। আচ্ছা, তোমাদের যদি আর কোনো টপিক থাকে আমাকে বলতে পারো, ঠিক আছে? গ্রুপে বইলা দিও যে এই টপিকের সমস্যা, ঠিক আছে? আমি ওই টপিকের উপরে তোমাদের ক্লাসগুলো নেব। ওকে, তোমাদের হাতে মোটামুটি 3 মাসের মতো সময় আছে, তো চেষ্টা করবো 3টা মাস ইজ আ হিউজ টাইম। সো বন্ধ করে প্রিপারেশন নেওয়ার জন্য হিউজ টাইম এটা, ঠিক আছে? কেউ যদি কিছু নাও পারে 3 মাসে পড়ে কাঁপাই দেওয়া যায়। ভাই আমি নিজেই শেষে 3 মাস পড়ছি, ঠিক আছে? আগে তো ঘোরাঘুরি ঘোরাঘুরি করে নিচ্ছিল। তো যাই হোক, মানে পড়াশোনা খুব একটা বেশি করতাম না, শেষে 3-4 মাস ভাই অনেক পড়ছি, সত্যি কথা। এই যে রুমে তোমাদেরকে ক্লাস করাচ্ছি, এই রুমটার মধ্যে আমি দরজা আটকে, জানলা আটকে, ফ্যান বন্ধ করে, ঠিক এই পরিবেশে, এখন যে পরিবেশে পড়াইতেছি, অত্যাধিক গরমের মধ্যে এই পরিবেশে আমি নিজে পড়তাম বাসায়। বুঝতে পারছি, প্রচুর মানে পরিশ্রম করছি ভাই ইন্টারমিডিয়েটে থাকতে। এই ইন্টারমিডিয়েটে পরিশ্রম যদি ভাই এখন আমি এর 20% করতাম, বিশ্বাস করো আমি কলেজের মধ্যে টপার থাকতাম। যদি 20% করতাম, যে পরিমাণ পরিশ্রম আমি ইন্টারমিডিয়েটে করছি, বুঝতে পারছি? প্রচুর রিসার্চ করছি, প্রচুর রিসার্চ, মানে রিসার্চ, ঠিক আছে? আর শরীরের যত্নও নিতাম। এখন তো মনে করো রাতে অনেক দেরিতে ঘুমাই, আগে 11টা-12টার মধ্যে ঘুমাই যেতাম, 7টা-8টার মধ্যে ঘুম থেকে উঠে যেতাম, ঠিক আছে? ইন্টারমিডিয়েট থাকতে শরীরের যত্নও নিতাম।
শরীরেরও যত্ন নিতাম, তারপর পড়াশোনাও করতাম, ঠিক আছে, শেষে 3-4 মাস, ঠিক আছে। তবে আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি বাংলা, ইংলিশ, আইসিটি এই 3টা বিষয় একটা পড়তাম না, যার কারণে আমার রেজাল্টে একটা ঝড় চলে আসছে। ওকে, তো শেয়ার করলাম তোমাদের সাথে ব্যাপারগুলা। তো তোমাদের যদি কোনো টপিকের সমস্যা থাকে বা কোনো চ্যাপ্টারের সমস্যা থাকে ডিরেক্ট আমাদের গ্রুপে বলে দিবা, আমরা চেষ্টা করব সেই টপিকের উপর বা সেই চ্যাপ্টারের উপর ক্লাসগুলো কন্ডাক্ট করার জন্য। আর এছাড়া তোমাদেরকে কোশ্চেন সলভ করাবো, এবং এইচএসসির কোশ্চেনগুলা বা বোর্ড কোশ্চেনগুলো সলভ করানোর পরে আমি সামনে অ্যাডমিশনের কোশ্চেন ধরবো, মানে ঢাকা ইউনিভার্সিটি, তারপর মেডিকেলের যে অ্যাডমিশনের যে কোশ্চেনগুলো আছে ডিরেক্ট ওই কোশ্চেনগুলোকে সলভ করে দেবো তোমাদের, এবং ডিটেলস আকারে, মানে নর্মালি যে ডিটেলস আকারে পড়ে ওই ডিটেলস আকারে সলভ করে দেবো, ঠিক আছে। দেখবে অ্যাডমিশনও হয়ে যাবে, এইচএসসিও হয়ে যাবে, ঠিক আছে, আর কি দরকার। ওকে, আচ্ছা, হ্যাঁ, গুড। সীমান্ত 3টা টপিকের উপর আমাদের প্রবলেম দেখাইছে। একটা হচ্ছে হার্বেশিয়ান নালিকার কি অস্থিকোষের গঠন, মানে মূলত হচ্ছে হেবার্সিয়ান তন্ত্র, এটা হেবার্সিয়ান তন্ত্রের গঠনটা। ওকে, তারপর হচ্ছে লিভার পিভট মাসের থিওরিটা। ওকে, আর পেশির থিওরিটা যদি একটু কাইন্ডলি করাই দিতেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই 3টা টপিকের উপর আমরা নেক্সট ক্লাসে ক্লাস করাবো, ঠিক আছে। আর নেক্সট ক্লাসটা আগামীকালকে নিতে পারি বা শনিবার নিতে পারি, ঠিক আছে। তো আজকে তো আর টাইম হবে না, তো নেক্সট ক্লাসে আমি এই 3টা টপিকের উপর তোমাদেরকে স্পেশাল ক্লাস করাবো, হেবার্সিয়ান তন্ত্র, লিভার এবং মাসেল। ওকে, তো টপিক দেওয়া থাকবে হেবার্সিয়ান তন্ত্র, লিভার এন্ড মাসেল। ওকে, ঠিক আছে। আরো যদি কারো কোনো প্রবলেম থাকে, ঠিক আছে, তোমরা গ্রুপে এইভাবে লিখে দিবা, ঠিক আছে, সুন্দর মতো লিখে দিবা, ভাই এই টপিকের সমস্যা, আমি ওই টপিকের উপর তোমাদেরকে ডিরেক্ট ক্লাস করাবো, বুঝতে পারছি। এবং যেহেতু টপিক ওয়াইজ ক্লাসগুলো করাবো, এই যে এরকম ভাবে প্রচন্ড বেসিক, মানে একবার বেসিক থেকে ধরে তারপর করাবো। ওকে, একবার বেসিক থেকে ধরে করাবো, ডোন্ট ওয়ারি। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাস এ পর্যন্ত রাখলাম। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো, সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। ওকে।